নমস্কার বন্ধুরা, গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন হৃৎপিণ্ড। দরজা খোলার শব্দে একটা কালো বিড়াল বেরিয়ে গেল ঘরের ভেতর থেকে। এই যা যা এখান থেকে। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসলে কি বলুন তো, ঘরে কেউ না থাকলে যা হয় আর কি, জন্তু জানোয়াররাই নিজেদের ঘর ভাবতে শুরু করে। এই দেখুন, এটা হলো নিচের তলা। এখানে 3টে বড় মাপের বেডরুম, একটা রান্নাঘর, আর এই একটা বড় বারান্দা, তার সাথে ডাইনিং কাম ড্রয়িং রুম। ওপর তলাতেও আরো 3টে বেডরুম আছে, বললেন বাড়ির দালাল দিনেশ বাবু। বাহ, রুমগুলো তো বেশ বড় বড়, জিনিসপত্র রাখার পরও অনেকটা জায়গা থাকে, বলে রিমঝিম দত্ত। তা সবই তো বুঝলাম, কিন্তু এই বাড়িটা লোকালয়ের থেকে একটু দূরে, নিরিবিলি পরিবেশ, যেন লোকালয়ের থেকে কোনো সম্পর্কই নেই, বললেন পলাশ দত্ত, মানে রিমঝিমের স্বামী। দীনেশবাবু বলেন, আসলে কি বলুন তো দাদা, সবাই এই শহরে গ্যাঞ্জাম পরিবেশ থেকে দূরে নিরিবিলি পরিবেশের খোঁজে দূর দূর বেড়াতে চায়। আপনারা তো এই সুন্দর পরিবেশে অনুভূতি সব সময়ই পাবেন। বাড়িটা তো বেশ ভালোই, কিন্তু বাড়ির মালিক বিক্রি কেন করে দিচ্ছেন, জিজ্ঞাসা করলেন পলাশবাবু। দীনেশবাবু উত্তরে বলেন, বাড়ির মালিক তো এখানে থাকেন না, বর্তমানে তিনি বিদেশে থাকেন, তাই আমার মারফত এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন। আসলে বছরের পর বছর বাড়ি ফেলে রাখলে শেষে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়, তাই তিনি তাড়াতাড়ি এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন। চলুন এবার ওপরটা দেখে আসবেন, পলাশবাবু বললেন। হ্যাঁ চলুন। বাড়িটা খারাপ লাগার মতো কিছু নেই, ঠিকই আছে। তা দাম কত রেখেছেন উনি? খুব একটা বেশি না, ওই 1,20,000-এর মতো, বললেন দীনেশবাবু। পলাশবাবু একটু কৌতূহল হেতু বললেন, এত বড় বাড়ি, এত জায়গা, এত কম দামে? তবে আর বলছি কি দাদা, এত সস্তায় এত কমের মধ্যে বাড়ি আর কোথাও পাবেন না, বলেন দীনেশবাবু। কিন্তু আমি পেশায় একজন ডাক্তার, আর আমাদের মাস 8 হলো বিয়ে হয়েছে। আমি তো সকাল থেকে হাসপাতালে থাকি, ফিরতে ফিরতে সেই রাত্রি হয়ে যায়। রিমঝিম এই নির্জন পরিবেশে ফাঁকা বাড়িতে একা কি করে থাকবে? না না, আমি এই বাড়িটা নিতে পারবো না। এখানে কিছু হলেও ও তো কাউকে ডাকতেও পারবে না, বলেন পলাশবাবু। এই শুনছো, একবার এদিকে এসো, দেখো বাড়িটার বাগানটা খুব সুন্দর, আমার বেশ ভালোই লেগেছে। নিরিবিলি পরিবেশ, পাখিদের ডাক, আর তার সাথে বাড়িতে লাগোয়া এত সুন্দর বাগান ও চারিদিকে বড় বড় গাছ, সামনে ছোট একটা পরিষ্কার ঝিলও আছে, এক অনন্য শান্তির পরিবেশ। তুমি আর না করো না, আমার বাড়িটা পছন্দ হয়েছে, বলে রিমঝিম। পলাশবাবু জিজ্ঞাসা করেন, কিন্তু তুমি একা থাকতে কিভাবে? দীনেশবাবু বলেন, আরে দাদা, এত ভাববেন না, আমি একটা কাজের মেয়ে ঠিক করে দেব, ও সবসময় বৌদির কাছেই থাকবে। রিমঝিম পলাশবাবুকে কানে কানে বলে, বলছি কি, বাড়িটার দাম খুব কম, এত সুন্দর বাড়ি হাতছাড়া করাটা কি ঠিক হবে? পরে আবার আমাদের আফসোস না করতে হয়। সে তো সব ঠিক আছে, কিন্তু আরো 2 দিন ভেবে দেখলে হতো না, বললেন পলাশবাবু। উত্তরে রিমঝিম বলে, আরে ভাবতে ভাবতে যদি অন্য কেউ নিয়ে নেয়, তখন কি করবে?
আর ভাবার জন্য শুনে নষ্ট না করে হ্যাঁ বলে দাও। দিনেশ বাবু বলেন, আরে বেশি ভাববেন না দাদা, কিছুটা পথ যেতেই লোকালয় পড়বে। পলাশবাবু বলেন, সবই তো বুঝলাম, কিন্তু বেশি দিন ভাবার মতো সময় দিতে পারবো না। আসলে এত কমের মধ্যে বাড়ি, বুঝতেই তো পারছেন, অনেকেরই পছন্দ। বলেন দিনেশ বাবু। আরে এত ভাবছো কেন, হ্যাঁ করে দাও না, বলল রিমঝিম। দিনেশ বাবু বলেন, তাহলে আপনারা বাড়িটা নিচ্ছেন তো? না নিয়ে আর উপায় কি, জিনিস যখন এত পছন্দ হয়েছে তখন তো নিতেই হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হতে হয় পলাশবাবুকে। কিন্তু এই সুন্দর পরিবেশে যে ওদের দুজনের জীবনে এক ভয়াবহ রূপ নেবে সেটা ওদের অজানা ছিল। বেশ কয়েকদিন পর ওরা এই বাড়িতে প্রবেশ করে। একবার দিনেশবাবুকে ফোন করো তো, বলেছিলেন আমরা আসার পর একটা কাজের মেয়ে পাঠিয়ে দেবেন। কই, এখন অব্দি এলো না তো? এমনিতে অনেক কাজ পড়ে আছে, আমার একার পক্ষে করাটা সম্ভব না, বলল রিমঝিম। হ্যাঁ, করছি। পলাশবাবু ফোনটা কানে নেওয়া মাত্রই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন এক বছর 19 কুড়ির যুবতী, চোখ ভর্তি কাজল, পায়ে মোটা নূপুর, পরনে হলুদ রঙের একটা শাড়ি। বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে। কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে পলাশবাবু যেন কোথায় হারিয়ে গেছেন। রিমঝিম জিজ্ঞাসা করে, কে এসেছে? রিমঝিমের কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙে। উত্তরে বলে, আমি বেনি, দিনেশবাবু আমাকে কাজের জন্য পাঠিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, ভেতরে এসো, বলেন পলাশবাবু। তার পায়ের নুপুরের ছমছম শব্দটা যেন পলাশবাবুকে আরো বিভোর করে দিয়েছে। যেন কোনো মায়াজাল পলাশবাবুকে ওর দিকে আকৃষ্ট করছিল। পলাশবাবু নিজেকে সামনে নিয়ে বলেন, আচ্ছা, আমি এবার বেরোবো, ও তো চলে এসেছে, এবার আর তোমার কাজে কোনো অসুবিধা হবে না। দাদাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বৌদিমণির সব কাজ করে দেব, বলল বেনি। আচ্ছা, আমি আসছি। শোনো না, আজ একটু তাড়াতাড়ি এসো, নতুন জায়গা, প্রথম দিন তো, তাই বললাম, বলল রিমঝিম। উত্তরে বলেন, ঠিক আছে, আমি চেষ্টা করব। সাবধানে যেও। বেবি, তুমি এবার কাজে লেগে পড়ো, ঘরগুলো পরিষ্কার করে জিনিসপত্র গুছিয়ে রাখতে আমাকে সাহায্য করো। আচ্ছা বৌদি। কাজ করতে করতে বেনি রিমঝিমকে বলে, বৌদিমণি, আপনার এই বাড়িটা একটু অদ্ভুত লাগছে না? অদ্ভুত? হঠাৎ অদ্ভুত লাগতে যাবে কেন? একটু হেসে উত্তর দিল রিমঝিম। না, মানে এত বড় বাড়ি, নিরিবিলি জায়গা, মাঝে মধ্যেই ভূতেদের আড্ডা হয়ে যায়। তুমিও না বেনি, সত্যি। আর বেনি, তুমি আমাকে আপনি দিয়ে কথা বলবে না, তুমি দিয়ে বলবে। রান্নাঘরে চলো, রান্নাটা সেরে নি, পরে আবার এসব গোছানো হবে। দুপুরে খাওয়া দাওয়ার সময় বেনি রিমঝিমকে জিজ্ঞাসা করলো, বৌদিমণি, দাদাবাবু আসবেন নে? ওর ফিরতে ফিরতে সেই রাত্রেই হয়ে যাবে, এখন আমরা দুজনেই থাকবো। জানো বেনি, তুমি যদি আজ না আসতে তাহলে আমাকেই ভূতের মতন এই বাড়িতে থাকতে হতো। বৌদিমণি, তুমি কি ভূতে বিশ্বাস করো? চোখে যে জিনিস দেখা যায় না সেই জিনিসে বিশ্বাস করে কি করব, বলল রিমঝিম। উত্তরে বলে, মাঝে মধ্যে চোখের সামনে থাকলেও মানুষ অনেক সময় বিশ্বাস করে না। রিমঝিম জিজ্ঞাসা করে, মানে? বেনি বলে, মানে কিছু না। ইতিমধ্যেই কলিং বেল বেজে ওঠে। রিমঝিম বলে, এই সময় আবার কে এলো? দরজাটা খুলে দেখো।
বেনি দরজা খুলে দেখে দাদাবাবু। পলাশ, তুমি এই সময়? আজ এত তাড়াতাড়ি, কি ব্যাপার? উত্তরে বলেন, তুমিই তো বলেছিলে তাড়াতাড়ি আসতে। এর আগেও তো কতবার তাড়াতাড়ি আসতে বলেছি, কই আসনি তো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, বলেন পলাশবাবু। রিমঝিম বলে, আরে না না, আমি এমনিই বলছিলাম, রাগ করছো কেন? বেনি, এক গ্লাস জল নিয়ে এসো তো দাদাবাবুর জন্য। আচ্ছা বৌদিমণি। এই নিন দাদাবাবু জল। পলাশবাবু কিছুক্ষণ বেনির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবার বেনি বলে উঠল, দাদাবাবু জল। বেনির কণ্ঠস্বরে পলাশবাবুর হোশ ফিরে। হ্যাঁ, দাও। সন্ধেবেলায় পলাশবাবু আর রিমঝিম বেলকুনিতে চায়ের কাপ হাতে নিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। রিমঝিম বলল, বাইরের পরিবেশটা খুব সুন্দর, বলো। পলাশবাবুর কাছ থেকে কোনো উত্তর এলো না। রিমঝিম পলাশবাবুকে বলে, কি এত ভাবছো বলো তো? উত্তরে বলে, কিছু বলছো? কি ব্যাপার বলো তো তোমার? এই বাড়িতে আসার পর থেকে তুমি এত কি ভাবো সব সময়? কই, কিছু না তো। কিছু না বললেই হবে, আমি তো দেখতে পাচ্ছি। ওই আর কি, একটু কাজের চাপ আছে। কিন্তু ভাবনাটা যে কাজের জায়গায় নয়, বেনির জন্য, সেটা পলাশ কি করে বোঝাবে রিমঝিমকে? রাত্রিবেলায় বেনি রাতের কাজকর্ম গুছিয়ে দিয়ে বলল, বৌদিমণি, আমি ছুটি চললাম, আমি সব কাজ গুছাইয়া দিয়েছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিবা। রিমঝিম শুতে যাবে, হঠাৎ তার মনে হলো পিছনে কেউ যেন ঘোরাঘুরি করছে। সে পিছন ফিরে দেখে, কিন্তু কাউকে দেখতে পেল না। মনের ভুল ভেবে সে রুমে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ বিড়াল ডাকার আওয়াজে ঘুম ভেঙে যায় রিমঝিমের। বিড়ালটা তো এক নাগাড়ে ডেকেই চলেছে। রিমঝিম পলাশবাবুকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু পলাশবাবু গভীর ঘুমের মধ্যে ছিল। তাই রিমঝিম একাই বেডরুম থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কিছুই দেখতে পেল না। সকালে রিমঝিম পলাশবাবুকে ঘটনাটি জানায়। পলাশবাবু উত্তরে বলেন, এটা নিয়ে আবার চিন্তার কি আছে? হঠাৎ বেনি খুব জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে ওরা রান্নাঘরে গিয়ে দেখে একটা কালো বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটা যে মরে পড়ে আছে শুধু তা নয়, মনে হচ্ছে কেউ যেন ছিঁড়ে খেয়েছে। রান্নাঘরে চারিদিকে রক্ত। এরপর রিমঝিমের মনে এক অজানা ভয়ের বাসা বাঁধতে শুরু হয়। পরের দিন সন্ধ্যাবেলায় রিমঝিম রুমে বসে বই পড়ছিল। হঠাৎ তার মনে হয় বাড়ির বাইরে, মানে বাগানের দিকে কেউ চলাফেরা করছে। কে ওখানে? বেনি, তুই? কিন্তু কোনো উত্তর এলো না। রিমঝিম বাগানের দিকে এগিয়ে যায়। ওখানে গিয়ে দেখে এক কালো ছায়া বাগানের মাঝ বরাবর গিয়ে মিলিয়ে যায়। রিমঝিম মনে মনে বলে, আমি এখনই একটা কালো ছায়া এদিকে আসতে দেখলাম, কিন্তু কোথায় গেল? পলাশকে এসব বলবো? না না, ওকে এসব বললে ও তো বিশ্বাসই করবে না, উল্টে আমাকে পাগল বলবে। এটা আমার চোখের ভুলও হতে পারে। সত্যি যদি কেউ থাকতো তাহলে তো এভাবে মিলিয়ে যেত না। পরের দিন মাঝরাতে হঠাৎ কারো চলাফেরার শব্দে রিমঝিমের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে এক কালো ছায়ামূর্তি দেওয়ালে চলাফেরা করছে। রিমঝিম ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারে পলাশবাবুর ঘুম ভেঙে যায়।
তিনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে রিমঝিম? উত্তরে চোখ বন্ধ করেই বলে, ওখানে কেউ আছে। পলাশবাবু বলেন, কোথায়? এখানে তো কেউ নেই। রিমঝিম চোখ খুলে দেখে, সত্যিই সেই কালো ছায়া সেখানে আর নেই। এই ভর শীতেও রিমঝিমের মাথায় বিন্দু বিন্দু ঘাম তার ভয়ে জানান দিয়ে যাচ্ছে। সে ঘাম মুছতে মুছতে বলে, জল, আমি জল খাবো। পলাশবাবু তার জন্য এক গ্লাস জল নিয়ে এসে তাকে দেন। এক নিঃশ্বাসে পুরো জল খেয়ে বলে, আমি এখানে কাউকে দেখেছি। পলাশবাবু জানায়, তুমি কাউকেই দেখোনি, তুমি স্বপ্ন দেখেছ। এবার ঘুমাও। কিন্তু আর কোনো কিন্তু নয়, কেউ থাকলে তো দেখতে পেতাম। পরের দিন সকালে, আজ হাসপাতালে যেও না প্লিজ, আমার খুব ভয় করছে, বলল রিমঝিম। উত্তরে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও। এমনিতেও মেঘটা আজকে কেমন কালো করে এসেছে, কেমন যেন মনে হচ্ছে প্রকৃতি একটা কিছু বোঝাতে চায়। রাত্রি প্রায় ৮টা হবে, সজোরে বৃষ্টি শুরু হয়েছে। জানালার ধারে বসে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়েই ভাবছিল রিমঝিম। সেই সময় ওপরতলা থেকে এক বিকট হাসির আওয়াজ শোনা যায়। ওপরে গিয়ে রিমঝিম যা দেখে তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখে বেনি আর পলাশ এক বিছানায়। রিমঝিম রেগে ওদের ডাকতে যাবে, ঠিক তখনই বেনির মাথা পিছনে ঘুরে যায়, তবে শুধু মাথা, শরীর নয়। আর তা দেখে ভয়ে সে পুরো কাঠ হয়ে যায়। ওর রক্তাক্ত চোখগুলো জল জল করছে, বড় বড় দাঁত ও গোটা মুখে রক্ত লেগে, হাতে পলাশের হৃৎপিণ্ড অর্ধেক খাওয়া অবস্থায়, আর তার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। রিমঝিম ভয়ে জোরে চিৎকার করে ওঠে। রিমঝিম বলল, বেনি, তুমি? কথাটা শেষ না হতে বেনি খুব জোরে হেসে বলে, আমি বেনি নয়, আমি বিনিতা। এই বাড়ি আমার। আমার মা মারা যাওয়ার পর এই বাড়িটা আমার নামে হয়। তাই আমার সৎ বাবা আমি বেঁচে থাকা অবস্থায় টাকার লোভে পলাশবাবুকে দিয়ে আমার হৃৎপিণ্ড বের করে বিক্রি করে দেয়, আর আমাকে এই বাড়ির বাগানে পুঁতে দেয়। তারপর বাবা এই বাড়ির মালিক হয়ে যায়, আর আমাকে বাগানে কবর দিতে এই বাড়ির দারোয়ান দিনেশ দেখে নেয়। ও যদি কাউকে বলে দেয়, সেই ভয়ে আমার সৎ বাবা ওকেও মেরে এই বাগানে কবর দিয়ে দেয়। বাবাকে তার শাস্তি অনেক আগেই দিয়েছি, শুধু বাকি ছিল পলাশবাবু। সেই শাস্তিও আজ পূরণ হলো।